আমাদের ফ্ল্যাটে ১ বছর হলো নতুন প্রতিবেশী এসে উঠেছে, সোমা কাকিমা। বয়স হবে ৪৮, সিঙ্গেল মাদার, ডিভোর্সি। আশেপাশের অনেকেই ওকে একটু অতিরিক্ত আধুনিক বলে এড়িয়ে চলে, কিন্তু আমার মা লাবণী দাশগুপ্তর জীবনে উনি যেন নতুন হাওয়ার ঝড় বইয়ে দিলেন। মা সবসময় ছিলেন সাধারণ গৃহবধূ। বাবা ব্যাংকের চাকরির দায়িত্ব আর গ্রুপ থিয়েটারের রিহার্সালে এতটাই ডুবে থাকেন যে মাকে সময় দেওয়ার সুযোগ পান না। মা এতদিন নিজের জীবনকে শুধু সংসার আর আমাকে ঘিরেই দেখেছেন। কলেজে ফিজিক্স নিয়ে ভর্তি হওয়ার পর আমি আস্তে আস্তে স্বাধীন হচ্ছিলাম, আর মাও হঠাৎ করেই নিজের ভেতরে একটা শূন্যতা টের পাচ্ছিলেন, যেটা সোমা কাকিমা চমৎকারভাবে চিনে ফেললেন। প্রথমে কাকিমা সোজাসুজি বলেছিলেন, লাবণী, তুমি এখন ৩৫। এই যে একঘেয়ে সংসার আর রান্নাঘরের মধ্যে ডুবে আছো, এটা একেবারেই অর্থহীন। নিজের জন্য বাঁচতে শেখো। সেই কথাগুলো মাকে ভেতর থেকে নাড়া দিয়েছিল। শুরুতে ছোটখাটো পোশাকের পরিবর্তন। এরপর কাকিমার সঙ্গে জিমে যোগ দিলেন, আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতি নতুন করে নজর দিতে শিখলেন। সেই জিমে যাওয়া, পার্টিতে যাওয়া, এসব যেন মায়ের মধ্যে অন্য এক লাবণীকে জাগিয়ে তুলল। আগে যিনি পর্দার আড়ালে থাকতেন, তিনি এখন আত্মবিশ্বাস নিয়ে সামনে আসছেন। একদিন কাকিমার বাড়ির ঘরোয়া পার্টিতে আলাপ হলো এক ফটোগ্রাফারের সাথে। লোকটা মায়ের দিকে একদৃষ্টে তাকিয়েই বলল, আপনি একদম ক্যামেরার জন্য। যদি চান একটা ফটোশ্যুট করি। পাবলিক প্ল্যাটফর্মে দিলে দারুণ রেসপন্স পাবেন। মা প্রথমে রাজি হননি। তখন কাকিমাই মাঝখান থেকে এসে বোঝালেন, দেখো লাবণী, এখনকার দুনিয়ায় মানুষ নিজের সৌন্দর্য, নিজের স্টাইলকে শেয়ার করছে। তুমিও পারো। নিজের সৌন্দর্যকে সঠিকভাবে ব্যবহার করো। শেষমেশ মা রাজি হলেন। এক ৫-তারা হোটেলের রুমে শ্যুটের দিন কাকিমা নিজে গাড়িতে করে মাকে পৌঁছে দিলেন। শাড়ি, ব্লাউজ পরে মা ক্যামেরার সামনে দাঁড়ালেন। লাইটের ঝলকানিতে কাচের মতো স্বচ্ছ পর্দার আড়ালে দাঁড়ানো এক নতুন লাবণীকে যেন দেখতে পেলাম আমি, যিনি আর শুধু আমার মা নন, বরং নিজের ভেতরে এক ভিন্ন শক্তি আবিষ্কার করছেন। শ্যুট শেষ হলে মা ভেবেছিলেন, এটাই প্রথম আর শেষ। কিন্তু ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার পর সাড়া এমন হলো যে ফটোগ্রাফারের লোভ আরও বাড়ল। আবার শ্যুটের প্রস্তাব এলো। মা শুরুতে না করতে চেয়েছিলেন, কিন্তু আশেপাশের প্রশংসা, কাকিমার চাপ আর সেই ভিউ সংখ্যার মোহ, সব মিলিয়ে আবারও রাজি হয়ে গেলেন। এভাবেই একে একে রাতগুলো দীর্ঘ হতে লাগল। বাড়ি ফেরার সময় দেরি হচ্ছিল। বাবার থিয়েটারের দুনিয়ায় কোনো খেয়াল নেই, আর আমি চুপচাপ কলেজ থেকে ফিরে মায়ের বদলে যাওয়া দেখছিলাম। মায়ের চোখে এক অদ্ভুত আলো জ্বলতে শুরু করেছে। যেন তিনি আর আগের গৃহবধূ নন, বরং এক নতুন যাত্রায় পা রেখেছেন। কিন্তু প্রশ্ন রয়ে গেল, এই যাত্রা তাকে কোথায় নিয়ে যাবে? আত্মাবিষ্কারের উজ্জ্বল আলো, নাকি এক অদৃশ্য অন্ধকারের দিকে? ফটোগ্রাফারের সঙ্গে শ্যুট করার পর থেকেই মা যেন অন্য এক মানুষ হয়ে উঠতে লাগলেন। আগের সাদামাটা সুতির শাড়ির বদলে এখন তিনি নিয়মিত অনলাইন থেকে নতুন নতুন পোশাক অর্ডার করতেন। আয়নার সামনে দাঁড়িয়ে চুলকে আলাদা স্টাইলে বাঁধা, এসব যেন মায়ের প্রতিদিনের রুটিনে ঢুকে পড়ল। ফটোগ্রাফার একদিন বলেই ফেল, লাবণীদি, আপনার মধ্যে একটা রেয়ার চার্ম আছে। শুধু ট্র্যাডিশনাল নয়, আপনি ওয়েস্টার্ন আউটফিটেও দারুণ লাগবেন। আজ সন্ধে একটু আউটিং করবেন? আমার কয়েকজন বন্ধুর সঙ্গে দেখা করাব। মা ইতস্তত করলেও শেষে রাজি হয়ে গেলেন। সেদিন সন্ধ্যায় ফটোগ্রাফার মাকে নিয়ে গেল শহরের এক অভিজাত বারে। ঝলমলে আলো, নরম সুরের স্যাক্সোফোন বাজছে পেছনে, চারদিকে ফ্যাশনেবল ভিড়। সেখানে ফটোগ্রাফারের বন্ধুদের সঙ্গে আলাপ করিয়ে দিল। সবাই প্রথমেই মায়ের রূপ নিয়ে প্রশংসার ঝড় তুল, আপনাকে তো একেবারে মডেলের মতো লাগছে গু। এই বয়সে এত গ্লো রাখেন কিভাবে? আপনার হাসিটা একেবারে কিলার। মা একেবারে ভেসে গেলেন সেই প্রশংসায়। যতটা সংকোচ নিয়ে বারে ঢুকেছিলেন, ততটাই নির্ভর হয়ে গেলেন কয়েক ড্রিঙ্কসের। তার মিষ্টি ব্যবহার, সরল অথচ আকর্ষণীয় কথাবার্তা সবাইকে মুগ্ধ করল। ফটোগ্রাফার হেসে ফিসফিস করে বল,
দেখলেন তো আপনি কিভাবে সবাইকে কনকুইস্ট করেন? এবার ভাবুন, যদি একটু সাহসী ফটোশ্যুট করি, তাহলে রেসপন্স কেমন হবে? শাড়ি ব্লাউজ ছেড়ে অন্য আউটফিটে চেষ্টা করবেন। মা এবার আর না বলতে পারলেন না। চারদিকে সবার চোখে প্রশংসা, ফটোগ্রাফারের আত্মবিশ্বাসী হাসি, আর নিজের ভেতরের নতুন উদ্দীপনা, সব মিলিয়ে তিনি মাথা নেড়ে সম্মতি দিলেন। এরপর থেকে শাড়ির পাশাপাশি অন্যান্য ড্রেসেও ক্যামেরার সামনে দাঁড়াতে শুরু করলেন মা। প্রতিটি শ্যুট যেন তাকে আরও উন্মুক্ত করছিল, আরও আলো টেনে আনছিল। কিন্তু এই আলোধারীর খেলায় কোথাও একটা অদৃশ্য টানাপোড়েন জন্ম নিচ্ছিল। একদিকে সংসার, বাবা আর আমি, অন্যদিকে সোমা কাকিমা আর ফটোগ্রাফারের হাত ধরে তৈরি হওয়া নতুন জগৎ। মা কি জানতেন, এই জগৎ যতই ঝলমলে হোক, তার ছায়ার দিকটা আরও গভীর, আরও অদৃশ্য অন্ধকারে ভরা। বারে যাওয়ার সেই রাতের পর থেকেই মা যেন ভিতরে ভিতরে অন্যরকম হয়ে গেলেন। তার ড্রেসিং টেবিল ভরে উঠল নতুন নতুন মেকআপ কিট, হেয়ার স্টাইলিং টুল, আর অনলাইনে অর্ডার করা বিদেশি পোশাকে। সোমা কাকিমা প্রায় এসে বলতেন, ভেরি গুড লাবণী, তোমার মধ্যে অবিশ্বাস্য পটেনশিয়াল আছে। এখন শুধু সাহসী হওয়ার দরকার। ও অবশেষে ফটোগ্রাফার পরের শ্যুটের জন্য বুক করল একটি বিলাসবহুল স্টুডিও। এদিন আর শাড়ি নয়, বরং কয়েকটি ওয়েস্টার্ন ড্রেসের আয়োজন ছিল। শুরুতে মা অস্বস্তি বোধ করছিলেন। আয়নার সামনে দাঁড়িয়ে বারবার বলছিলেন, আমি কি ঠিক করছি? আমার বয়সে এসব মানাবে? ফটোগ্রাফার হাসল, লাবণীদি, বয়স মানসিকতার ব্যাপার। ক্যামেরার সামনে দাঁড়ালেই আপনি অন্য এক মানুষ হয়ে যাবেন। দেখবেন সবাই মুগ্ধ হবে। কি আলো জ্বলে উঠল, ক্যামেরা ক্লিক করতে লাগল। মায়ের চোখে প্রথমে এক ধরনের অস্বস্তি থাকলেও কয়েক মিনিটের মধ্যেই সেটি বদলে গেল আত্মবিশ্বাসে। লাইটের ঝলকানিতে, ব্যাকগ্রাউন্ড মিউজিকের তালে তার চোখে মুখে এক অদ্ভুত জেল্লা ছড়িয়ে পড়ল। ফটোগ্রাফারের বন্ধুরাও পাশে দাঁড়িয়ে ফিসফিস করে প্রশংসা করতে লাগল, একেবারে ন্যাচারাল। ওফ, কি গ্রেস! মা শুনে লজ্জায় হেসে উঠলেন, কিন্তু ভেতরে ভেতরে সেই প্রশংসা তাকে আরও সাহসী করে তুলল। একসময় যেন ভয় আর সংকোচ সব মিলিয়ে উবে গেল। শ্যুট শেষে সবাই মিলে আবার একবারে আড্ডা। হাসলেন, মজার গল্প করলেন, আর সকলের মনোযোগের কেন্দ্রে রইলেন। সেই রাতে আমি খেয়াল করলাম মা অনেক রাত করে ফিরলেন। চোখে মুখে যেন এক অদ্ভুত উজ্জ্বলতা, আর ঠোঁটে হালকা হাসি। আমাকে দেখে শুধু বললেন, আজকে দিনটা খুব ভালো গেল। কিন্তু আমি তার চোখের গভীরে অন্য কিছু খুঁজে পেলাম, হয়তো নতুন এক নেশা, হয়তো নতুন এক আসক্তি। সেই সাহসী ফটোশ্যুটের পর মায়ের মধ্যে যেন একটা বাঁধ ভেঙে গেল। ঘরে ফিরে প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে সাজাতেন, নতুন নতুন ড্রেস ট্রাই করতেন। আগে যে মা কখনো নিজের জন্য এতটা সময় দিতেন না, এখন তিনি প্রতিদিন নিজের রূপ সৌন্দর্য নিয়ে ব্যস্ত থাকেন। ফটোগ্রাফারের কাছ থেকেও প্রতিদিন ফোন আসতে শুরু করল। লাবণীদি, আপনার ছবি অনলাইনে ভাইরাল হচ্ছে। কয়েকজন ইনভেস্টর আগ্রহ দেখিয়েছেন। কিছু প্রাইভেট ক্লায়েন্টও আছেন, যারা চান আপনাকে তাদের ব্র্যান্ড শ্যুটে দেখতে। খিমা অবাক। প্রাইভেট ক্লায়েন্ট মানে? ফটোগ্রাফার হেসে বলল, এরা সব বড়লোক, নামী ব্যবসায়ী বা পলিটিশিয়ান। ওরা নতুন মুখ খোঁজেন। শুধু ক্যামেরার সামনে দাঁড়ানো না, কখনো কখনো পার্টি, গেট টুগেদার, এমনকি পার্সোনাল প্রেজেন্সও চান। খিমাদ বিধায় পড়লেন। কিন্তু সোমা কাকিমা তখন পাশে এসে বললেন, ভয় পেজো না লাবণী। এরা তোমাকে খারাপ ব্যবহার করবে না, বরং তোমার ভ্যালু আরও বাড়বে। এখনকার দুনিয়ায় এগুলো খুব নরমাল। তুমি যদি সত্যিই বদলাতে চাও, নিজের জন্য নতুন কিছু করতে চাও, তবে পিছিয়ে গেলে চলবে না। ধীরে ধীরে মা রাজি হয়ে গেলেন। প্রথমবার ফটোগ্রাফার তাকে নিয়ে গেল একটি প্রাইভেট পার্টিতে, শহরের এক 5 তারা হোটেলের প্রেসিডেন্সিয়াল সুইটে। ঝলমলে আলো, দামি সুগন্ধি, হাসিখুশি মানুষজন, সবই যেন মায়ের কাছে এক নতুন অভিজ্ঞতা।
সেখানে পরিচয় হল কিছু বড়লোকের সঙ্গে। একজন ব্যবসায়ী মাকে দেখে মুগ্ধ হয়ে বলল, মিসেস দাশগুপ্ত, আপনার মধ্যে একটা অদ্ভুত চার্ম আছে। আমাদের ফ্যাশন শোয়ের স্পেশাল গেস্ট হতে চান? মা লজ্জায় হেসে বললেন, আমি তো এসবের কিছুই জানি না। ফটোগ্রাফার কানে কানে বলল, তোমার কাজ শুধু সুন্দর হয়ে উপস্থিত থাকা, বাকিটা আমিই দেখব। সেই রাতটা যেন মায়ের জীবনের এক মোড় ঘোরানো রাত। বাড়ি ফিরলেন অনেক রাত করে, চোখে এক ধরনের ঝলমল আলো। আমি খেয়াল করলাম মা যেন অন্য এক পৃথিবীর টান অনুভব করছেন। এরপর থেকে একটার পর একটা নিমন্ত্রণ, নতুন পোশাক, নতুন পার্টি, নতুন আলাপ। সংসারের কাজ, বাবার প্রতি টান, এসব যেন দূরে সরে যাচ্ছে। আর আমি একা বসে ভাবছি, আমার মা কি সত্যিই বদলে যাচ্ছেন? নাকি এই পরিবর্তনই তার আসল রূপ, যা এতদিন লুকিয়ে ছিল? এক সন্ধ্যায় মা বললেন, আজ আমার একটু দেরি হবে। তুমি পড়াশোনা করো, দরকার হলে ডিনার গরম করে খেয়েও। বাবা তখন অফিস শেষে সোজা রিহার্সালে গেছেন। আমি বুঝতে পারলাম মা আবার বাইরে যাচ্ছেন। তবে এদিন তার সাজগোজে আলাদা একটা ব্যাপার ছিল। এমন সাজ আগে কখনো দেখিনি। ফটোগ্রাফার গাড়ি নিয়ে এসে মাকে নিয়ে গেল। আমি জানতাম না সেদিন গন্তব্য কোথায়। পরে জেনেছিলাম সেটি ছিল শহরের এক 5 তারা হোটেলের রুফট লাউঞ্জ। সেখানে পরিচয় করিয়ে দেওয়া হলো একজন প্রভাবশালী ব্যবসায়ীর সঙ্গে। বয়স 50-এর কাছাকাছি, পরিপাটি স্যুট, মুখে আত্মবিশ্বাসী হাসি। লোকটা মাকে দেখেই বলল, লাবণী, আপনার ছবি আমি দেখেছি। সত্যি বলতে কি, ফটোগ্রাফারকে বলেছিলাম আমাকে এই মহিলার সঙ্গে একবার দেখা করাতেই হবে। মা একটু হেসে বললেন, আমি তো এসবের সঙ্গে একেবারেই নতুন। নতুন হলেও আপনি আলাদা। আপনার মধ্যে একটা মাধুর্য আছে যা ট্রেনিং দিয়ে পাওয়া যায় না। রাত বাড়তে থাকল। মৃদু আলো, গানের সুর, টেবিল ভরা দামি খাবার, আর সব মিলিয়ে পরিবেশটা ধীরে ধীরে ব্যক্তিগত হয়ে উঠল। ফটোগ্রাফার স্বপ্নে আড়াল হয়ে গেল, যেন সব কিছুই পরিকল্পিত। কিছুক্ষণ পর ব্যবসায়ী মাকে প্রস্তাব দিলেন, আমি চাই আগামী সপ্তাহে একটি প্রাইভেট ডিনারে আপনি আসবেন। কোনো ক্যামেরা থাকবে না, কোনো ভিড় থাকবে না, শুধু আপনি আর আমি। মা এক মুহূর্ত চুপ করে রইলেন, চোখে মুখে দোটানার ছাপ। তারপর ধীরে ধীরে মাথা নাড়লেন, ঠিক আছে। সেই রাতটা মায়ের জীবনে যেন প্রথম স্পষ্ট সীমানা অতিক্রমের রাত। বাড়ি ফিরলেন গভীর রাতে। আমি অপেক্ষা করছিলাম। মা দরজা খুলতেই চমকে গেলেন, এত রাতে জেগে আছো কেন? আমি শুধু বললাম, ঘুম আসছিল না। মা তাড়াতাড়ি নিজের ঘরে ঢুকে গেলেন। কিন্তু আমি তার চোখের ভেতর সেই ঝলকানিটা স্পষ্ট দেখলাম, ভয়, দ্বিধা, আনন্দ আর এক অদ্ভুত নেশার মিশ্রণ। পরদিন মা ঘরে ফিরেছিলেন এক অদ্ভুত ভঙ্গিতে, শরীর যেন ক্লান্ত, মুখে অনিচ্ছার ছাপ, চোখে অস্বস্তি। সোজা নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। আমি ডাইনিং টেবিলে অপেক্ষা করছিলাম, কিন্তু মা ডিনার পর্যন্ত খেতে বেরোলেন না। বাবা তখন অফিসের কাজে বাইরে, দুদিনের ট্রিপে। ফলে মায়ের এই হঠাৎ পরিবর্তনটা শুধু আমিই খেয়াল করলাম। দুদিন মাকে একেবারেই বাড়ির বাইরে বেরোতে দেখিনি। রান্নাঘর, বারান্দা, এমনকি লিভিং রুমেও তেমন আসতেন না। বেশিরভাগ সময় দরজা বন্ধ করে শুয়ে থাকতেন। তৃতীয় দিনের দুপুরে সোমা কাকিমা এলেন। স্বাভাবিকভাবেই হাসি মুখে এসেছিলেন, কিন্তু মায়ের ঘরে ঢুকে দরজা বন্ধ করলেন। আমি তখন নিজের পড়ার ঘরে ছিলাম। হঠাৎ কৌতূহল হলো, ওরা কি নিয়ে কথা বলছে? আস্তে আস্তে কান পেতে শোনার চেষ্টা করলাম। ভেতর থেকে কাকিমার কণ্ঠ ভেসে এল, এইভাবে নিজেকে কষ্ট দিচ্ছ কেন লাবণী? চৌধুরী তোমাকে নিয়ে একেবারে পাগল হয়ে আছে। ওর প্রস্তাব মেনে নিলে তোমারই তো ভালো হবে। প্রথমে একটু অস্বস্তি লাগে, তারপর সবই ন্যাচারাল মনে হয়। মা ধীরে বললেন, সোমা, আমি এটা পারব না। ওই দিনের পর থেকে আমার ভেতরে এক ধরনের অপরাধবোধ কাজ করছে। কাকিমা হেসে উঠলেন, আরে বোকা মেয়ে, অপরাধবোধ কেন? এত বড় একজন ব্যবসায়ী তোমাকে পছন্দ করেছে, এ তো গর্বের ব্যাপার।
একবার গেলেই দেখবে সব সহজ হয়ে যাবে। তুমিও তৃপ্ত হবে, শরীর মন দুটোই। আর বিশ্বাস করো, তুমি না বললেও শেষমেশ ফিরবেই ওর কাছে। তাতে তোমারই ক্ষতি। মা চুপ করে রইলেন। আমি শুনতে পাচ্ছিলাম তার শ্বাস ভারী হয়ে আসছে। হয়তো লড়াইটা তার ভেতরেই চলছে, সংসারের লাবণী আর নতুন জীবনের লাবণী একে অপরকে টেনে ধরে আছে। কাকিমার শেষ কথা কানে এলো, ডোন্ট ওয়েস্ট টাইম, লাবণী। জাস্ট রিল্যাক্স অ্যান্ড হ্যাভ ফান। তারপর ঘরের ভেতর নীরবতা। আমি বিছানায় শুয়ে কাঁপতে লাগলাম। নিজের কানে শোনা কথাগুলো বিশ্বাস করতে পারছিলাম না। মা সত্যিই কি এই পথে এগোবেন? নাকি এখনও ফিরে আসার সুযোগ আছে? সোমা কাকিমার চাপ আর বোঝানোর পর অবশেষে মা রাজি হলেন চৌধুরীর সঙ্গে দেখা করতে। তাকে যেন আমার পরিচিত লাবণী দাশগুপ্ত বলে মনে হচ্ছিল না, একটা নতুন মানুষ, যিনি এখন এক অন্য পৃথিবীতে প্রবেশ করতে চলেছেন। বাবা তখনও শহরের বাইরে ট্রিপে। মা আমাকে শুধু বললেন, আমি কাকিমার সঙ্গে একটা পার্টিতে যাচ্ছি, ফিরতে রাত হবে। চিন্তা করো না। গিয়ে আমি মার কথার জবাবে কিছু বলিনি, শুধু মাথা নাড়লাম। মাকে নিয়ে গেল একটি নীল রঙের গাড়ি। জানতাম, এক বিলাসবহুল হোটেল। এরপর সারাদিন সারারাত আমি অস্থির হয়ে অপেক্ষা করতে থাকলাম। রাত বাড়তে লাগল, ঘড়ির কাঁটা একটার দিকে এগোল। হঠাৎ বারান্দা থেকে দেখলাম, আমাদের ফ্ল্যাটের সামনে এসে দাঁড়াল একটি নীল রঙের মার্সিডিজ। আলো নিভিয়ে আমি আড়াল থেকে তাকিয়ে রইলাম। গাড়ির দরজা খুলে বেরিয়ে এলেন মা। তার শাড়ির আঁচল এলোমেলো হয়ে গিয়েছিল, যা তিনি বারবার ঠিক করার চেষ্টা করছিলেন। মুখে ক্লান্তি, কিন্তু চোখে এক অদ্ভুত ঝলক। গাড়ি থেকে নামলেন চৌধুরীও, গাঢ় স্যুট পরা, আত্মবিশ্বাসী ভদ্রলোক। বিদায় নেওয়ার আগে মা হেসে তাকে বিদায় জানাল। মুহূর্তটা আমার চোখে যেন ছুরি চালানোর মতো ছিল। তারপর মা ভেতরে ঢুকে পড়লেন। ঘর নীরব, শুধু তার হাই হিলের শব্দ অন্ধকারে মিলিয়ে গেল। আমি বুক ধড়ফড় করতে করতে দাঁড়িয়ে রইলাম বারান্দায়। সেদিন রাতে ঘুম আসেনি। ভেতরে ভেতরে একটা দোটানা। আমি যা দেখলাম, সেটা কি সত্যিই আমার মায়ের জীবন? নাকি তিনি এমন এক পথে হাঁটতে শুরু করেছেন যেখান থেকে ফেরা আর সম্ভব নয়? পরদিন ভোরে মা ঘুম থেকে উঠে স্বাভাবিক ভঙ্গিতে বাড়ির কাজ শুরু করলেন, যেন কিছুই হয়নি। পরদিন আমার টিউশন ফিসের জন্য টাকা দরকার ছিল। বাবা মার কাছে রেখে যেত সংসার খরচের টাকা। মা ফোনে একটা ওয়েব সিরিজ দেখছিল, মার কাছে সেই টাকা চাইতে মা ওর কাঁধের ব্যাগ থেকে যত টাকা প্রয়োজন সেটা নিয়ে নিতে বলল। আমি মার ব্যাগের চেন খুলে অবাক হয়ে গেলাম, ভেতরে টাকার নোটের বান্ডিল। এত টাকা মা পেল কোথা থেকে বুঝতে পারছিলাম না।